রহমানির রহিম। কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আজকে আমরা আলোচনা করব হরকত সম্পর্কে। আগের ক্লাসগুলোতে আমাদের আলোচনা হয়েছিল আরবি হরফ সম্পর্কে। আরবি হরফ 29টি হরফ যখন এককভাবে আসে তখন তার আকৃতি কেমন হয়, তার উচ্চারণ কেমন হয়। আবার যখন আরবি 29টি হরফ এগুলো যখন একটি আরেকটির সাথে মিলে আসে তখন আকৃতি কেমন হয় এবং উচ্চারণ কীভাবে করতে হয় সেগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো কারো যদি সেই ভিডিওগুলো দেখা না থাকে তাহলে দেখে নেবেন। আমি প্রথমেই বলেছিলাম কোরআন সহি শুদ্ধভাবে শেখার জন্য আমাদের 5টি বিষয় শিখতে হবে। তার মধ্যে প্রথম কাজ হলো আরবি 29 হরফের পরিচয় জানা এবং সেগুলোর উচ্চারণ জানা। তো সেই বিষয়টাই আমাদের আগের ক্লাসের মধ্যে আলোচনা হয়েছে। তো আজকে আমাদের আলোচনা হবে দ্বিতীয় বিষয়টি, অর্থাৎ হরকতের পরিচয় সম্পর্কে আমাদের আলোচনা হবে। হরকতের পরিচয় কী এবং হরকতের উচ্চারণ কী সেটা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। হরকতের পরিচয় হলো, হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এটা হচ্ছে হরকত সম্পর্কে প্রথম কথা। তারপর দ্বিতীয় কথা, হরকতের উচ্চারণ বাংলা আকারের ন্যায়। হরকতের উচ্চারণকে যদি আমরা বাংলার সাথে মিলাই তাহলে হরকতের উচ্চারণ হবে বাংলায় আকারের মতো। যেমন এখানে বা আছে, বা হরফের যদি আমরা আকার দেই তাহলে কি উচ্চারণ হবে? ব আকার বা, ব আকার বা। তো জবরের উচ্চারণটা বাংলায় আকারের মতো, এমন এভাবে তা, তা জবর তা, ত আকার তা, এরকম। তারপরে আরেকটি কথা আমাদের এখানে জেনে রাখতে হবে, সেটি হলো আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। এই আলিফের মধ্যে যদি জবর জের বা পেশ বা জজম হয় তাহলে সেই আলিফটাকে হামজা বলে, তখন আর সেটা আলিফ থাকে না। তারপরে কথা হচ্ছে হরফের উপরে কোনাকুনি টান থাকলে তাকে জবর বলে। যেমন এই যে বা হরফ, এটার উপরে এই কোনাকুনি টান আছে, এই টান তাকে জবর বলে। হরফের উপরে যে কোনাকুনি টান থাকে, এই সবগুলো হরফের উপরেই কোনাকুনি টান আছে, তো হরফের উপরে কোনাকুনি যে টান থাকে এটাকে জবর বলে। তো নিচে এই 29টি আরবি 29টি হরফের উপরে জবর দিয়েছি আমি, তো এগুলো একটু আমরা পড়ে দেখি। তো প্রথমেই আছে এটা আলিফ, আর আলিফের উপরে আছে জবর। আর আমরা জানি যে আলিফের জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। তাহলে এখানে আমরা এটা আলিফ বলবো না, এটাকে হামজা বলবো, যেহেতু উপরে জবর আছে। হামজা জবর আ, হামজা জবর আ। জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো, হামজা জবর আ। বা জবর বা, বা জবর বা, আকারের মতো উচ্চারণ বাংলায়। তা জবর তা, তা জবর তা। সা জবর সা, সা জবর সা। সা হরফটার উচ্চারণ নরম হবে, এটা আমরা আগে বলেছিলাম হরফের পরিচয়ের মধ্যে। সা হরফের উচ্চারণ নরম, 3টি হরফের উচ্চারণ নরম হয়। সা 1 নাম্বার, 2 নাম্বার এই দালের পরে দাল, 3 নাম্বার তয়ের পরে এই জ, এই 3টি হরফের উচ্চারণ নরম হয়। নরম মানে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে মিলবে। সা দাল র, এরকম। সা জবর সা। জিম জবর যা, জিম জবর যা। হা জবর হা, হা জবর হা। তো হরফগুলোর উচ্চারণের ক্ষেত্রে আমি কোনো হরফকে লম্বা টেনে বলতেছি আর কোনো হরফকে কম টেনে বলতেছি। যেমন জিমের মধ্যে লম্বা টান দিয়েছি জিম, আর হার মধ্যে কম টান দিয়েছি, কম টান দিয়ে বলেছি হা। এটার কারণ কি? কোনটাতে টান বেশি হবে, কোনটাতে টান কম হবে,
একটার মধ্যে টান বেশি হচ্ছে, আরেকটাতে টান কম হচ্ছে হরফের উচ্চারণের ক্ষেত্রে। এটা কি জন্য? এটা হরফের আলোচনার মধ্যে পূর্বে চলে গেছে। তো কোন হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে কত টান দিয়ে বলতে হবে সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, সেখান থেকে দেখে নেবেন। কিন্তু এই হরফের সাথে যখন জবর মিলবে তখন কোনো হরফের মধ্যেই কিন্তু টান হবে না। হরফের সাথে যখন জবর মিলে তখন হরফের উচ্চারণগুলো জবরের উচ্চারণের কারণে তাড়াতাড়ি হয়ে যাবে। জিম জবর জা, হা জবর হা, খ জবর খ। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন জাগতে পারে যে গোল কেন দেওয়া হলো? কয়েকটি হরফের মধ্যে গোল চিহ্ন দেওয়া হয়েছে, যেমন খয়ের উপর গোল, রয়ের উপর গোল, এরকম 8টি হরফের উপরে গোল চিহ্ন দেওয়া হয়েছে। 1 2 3 4 5 6 7 8, 8টি হরফের উপরে গোল চিহ্ন দেওয়া হয়েছে। এখানে কারণ আছে। কারণটি হলো, আমরা জানি এখানে বলা হয়েছে হরকতের উচ্চারণ বাংলা আকারের ন্যায়, বাংলা আকারের ন্যায় হয়। যেমন জিম জবর যা, জয়কার যা, হা জবর হা, হয়কার হা, আকারের মতো। কিন্তু এই 8টি হরফের মধ্যে উচ্চারণ পরিপূর্ণ আকারের মতো হয় না। এই 8টি হরফের মধ্যে যে 8টি হরফে গোল চিহ্ন দিয়েছি, এই 8টি হরফের মধ্যে জবরের উচ্চারণ পরিপূর্ণ আকারের মতো হয় না বাংলায়। তা আওয়াজগুলো, এগুলোর উচ্চারণে আওয়াজ একটু মোটা হয়, পরিপূর্ণ আকারের মতো হয় না। যেমন খ জবর খ, এটাকে যদি আকারের মতো হইতো তাহলে হয়তো খ জবর খা, কিন্তু আমরা কিন্তু খা বলি না, খ জবর খ। এই হরফগুলোর উচ্চারণে, জবরের উচ্চারণে বাংলায় পরিপূর্ণ আকারের মতো হবে না। দাল জবর দা, দাল জবর দা। তারপরে আবার রয়ের মধ্যে, রয়ে যখন জবর থাকে তখন এই রয়ে জবরের উচ্চারণ বাংলা আকারের মতো হবে না, একেবারে আকারের মতো হবে না, আওয়াজটা একটু মোটা হবে, মোটা ধরনের হবে। যেমন র জবর র, র জবর র, আকারের মতো হইলে উচ্চারণটা কেমন হইতো? র জবর রা, আকারের উচ্চারণ রা, কিন্তু এটা রা হবে না, বলতে হবে র। তারপরে জা জবর জা, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা। সদের মধ্যে গোল চিহ্ন দেওয়া আছে, মানে সদের মধ্যে যখন জবর থাকবে তখন সদের উচ্চারণ বাংলা আকারের মতো হবে না। সদের মধ্যে জবরের উচ্চারণ বাংলা আকারের মতো হবে না, আওয়াজটা একটু মোটা মোটা ধরনের আসবে। যেমন সদ জবর স, তো যদি আকারের মতো হইতো তাহলে উচ্চারণটা হইতো সদ জবর সার, সার মতো হইতো, কিন্তু সঠিক উচ্চারণটা হইতেছে স, স, সদ জবর স, দদ জবর দ, দদের মধ্যেও গোল চিহ্ন দেওয়া, মানে এখানে জবরের উচ্চারণ পরিপূর্ণ আকারের মতো হবে না। দদ জবর দ, ত জবর ত, ত এর উচ্চারণও যখন জবর থাকবে, তো ত যখন জবর থাকবে তখন এটার উচ্চারণ পরিপূর্ণ আকারের মতো হবে না, একটু মোটা ধরনের আওয়াজ হবে। প জবর প, ল জবর ল। তারপরে আইনের মধ্যে গোল চিহ্ন দেওয়া নাই, তার মানে আইনের জবরের উচ্চারণটা বাংলা আকারের মতো হবে। আইন জবর আ, আইন জবর আ। আবার গয়নের মধ্যে গোল চিহ্ন দেওয়া আছে, তার মানে গয়নের মধ্যে জবরের উচ্চারণ পরিপূর্ণ আকারের মতো হবে না। গয়ন জবর গ, গয়ন জবর গ। ফা জবর ফা, ফাতে গোল চিহ্ন দেওয়া নেই, তার মানে ফায়ে যখন জবর থাকবে তো ফায়ে জবরের উচ্চারণটা বাংলায় পরিপূর্ণ আকারের মতো হবে। ফা জবর ফা। কফ জবর ক, কফ জবর ক। কফের মধ্যে গোল চিহ্ন দেওয়া, তার মানে কফের মধ্যে যে জবর আছে তার উচ্চারণটা বাংলায় পরিপূর্ণ আকারের মতো হবে না, আওয়াজটা একটু মোটা ধরনের হবে। কফ জবর ক। তো কফের মধ্যে যদি আওয়াজটা আকারের মতো হইতো
জবর থাকলে তাহলে উচ্চারণটা হয়তো কফ জবর কা, আর কা হইলে এখানে পরের হরফটা আছে কাফ, কাফ জবর কা। তো দুইটা হরফের উচ্চারণ একই রকম হয়ে যায়। যদি এই কফের উচ্চারণে জবরে বাংলায় আকারের মতো হয় তাহলে এইটা আর এটার উচ্চারণ একই রকম হয়ে যায়, কাফ জবর কা, কফ জবর কা। তো এটা হবে না। তো এখানে এই কফের মধ্যে জবরের উচ্চারণে বাংলায় পরিপূর্ণ আকারের মতো হবে না, একটু মোটা ধরনের হবে। কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তো এখানে ছিল আমাদের একক হরফের মধ্যে জবরের উচ্চারণ, আরবি একক হরফের মধ্যে জবরের উচ্চারণ। তো এখন আমরা আরেকটু প্র্যাকটিস করব, সেটা হলো কালিমা বা শব্দের মধ্যে যখন জবর আসে তখন জবরের হরফগুলোর মধ্যে জবরের উচ্চারণে একটু প্র্যাকটিস করব আমরা। দাল জবর দা, র জবর র, দার, সিন জবর সা, দারসা। বানান এইভাবে করতে হয়। আরবি বানানের নিয়ম হইতেছে একটা একটা করে হরফ বানান করতে হবে। একটা হরফ বানান করব, তার পিছনের থেকে মিলিয়ে নিব। যেমন দাল জবর দা, র জবর র, এখন পিছের থেকে মিলাইতে হবে দার, দার, সিন জবর সা, দারসা। তারপরে শব্দে আসি, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, আইন জবর আ, ওয়াদা আ, ওয়াদা আ। বানানের নিয়মটা আমরা মনে রাখবো, বানানটা কোন নিয়মে করতেছি। একটা একটা করে হরফ বানান করব আর পিছনের থেকে মিলিয়ে আসবো। আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা। তারপরে দাল জবর দা, খ জবর খ, দা খ, লাম জবর লা, দা খলা, বা জবর বা, লাম জবর লা, বালা, গইন জবর গ, বালাগ, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা, ওয়াজাদা, সিন জবর সা, জিম জবর জা, সাজা, দাল জবর দা, সাজাদা, صاد زبر صا، دال زبر دا، صدا، قاف زبر قا، صدق، قاف زبر قا، دال زبر دا، قدا، را زبر را، قدر। আলহামদুলিল্লাহ, আমরা একটু প্র্যাকটিস করে নিলাম। যখন জবর আরবি হরফগুলোর মধ্যে শব্দের মধ্যে আসে তখন কিভাবে আমরা বানান করে পড়ব সেটা একটু মশক করে নিলাম। তো আরবি হরকতের মধ্যে থেকে শুধুমাত্র আজকে আমরা জবর সম্পর্কে আলোচনা করলাম। হরকত বলে এক জবর এক জের এক পেশকে। তো আজকে আমরা শুধু এক জবর হরকতের একটু অংশ, প্রথম অংশ এক জবর, এটা নিয়ে আলোচনা করলাম। এক জবরকে কেউ কেউ ফাতহাও বলে। তো ফাতহা এবং এক জবর একই কথা, এর মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন এখানে যদি আমরা বলি বা জবর বা, এটাও বলতে পারি বা ফাতহা বা, একই কথা। জবরকে কেউ কেউ ফাতহাও বলেন। দুইটার উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য নেই। জবর এবং ফাতহা দুইটার উচ্চারণ একই।
তো ইনশাল্লাহ আমরা এটা মনে রাখবো এবং নিজেরা একটু বেশি বেশি পড়াটা পড়ে নেব।